নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প তখন তোমার 21 বছর বোধ হয়, কলমে দেবিকা সাহা। ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ঋদ্ধির। ঘুমটা একটু ভাঙলেই ঘুম ঘুম চোখে ঘড়িটার দিকে তাকাতেই ঋদ্ধির মাথায় হাত। সর্বনাশ, 9টা বেজে গেছে, কিন্তু এত দেরি তো হওয়ার কথা না। ইস, মণি আর মেশো কী ভাবছে কে জানে। কোথায় ভাবলাম মণিকে একটু হাতে হাতে রান্নার কাজে সাহায্য করব। কথাগুলো ভাবতে ভাবতে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল ঋদ্ধি। তাড়াতাড়ি কোনো রকমে রেডি হয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো ঋদ্ধি। ওদিকে ওর মণি আর মেশো ড্রয়িং রুমের সোফাটার ওপর বসে কার সঙ্গে যেন একটা কথা বলছে। অন্যদিকে ঘুরে থাকায় লোকটার মুখটা ভালোভাবে বোধগম্য হচ্ছে না ঋদ্ধির কাছে, তবে কথা বলার ভঙ্গিমাটা দেখে মনে হচ্ছে লোকটার মনে হয় ওর মণি বা মেশোর পরিচিত কেউই হবে। কথাগুলো আনমনে ভাবতে ভাবতে একটু ধীর পায়ে সামনের দিকে এগিয়ে গেল মেয়েটা। আরে ওই তো ঋদ্ধি চলে এসেছে। এতক্ষণ তোর কথাই হচ্ছিল জানিস তো। আয় আয়, এদিকটাতে এসে বস। আর কে এসেছে দেখেছিস? ঋদ্ধিকে আসতে দেখে ওর মনই একটু উত্তেজিত হয়ে কথাগুলো বলে উঠলেন। মনির কথাগুলো শুনে একটু ভ্রু কুঁচকে সামনের দিকে তাকালো ঋদ্ধি, কিন্তু পরক্ষণেই ওই ব্যক্তিটিকে দেখে খানিকটা অবাকই হলো ম্যাডাম। গুড মর্নিং। সো ম্যাডাম, আপনার ঘুম ভাঙলো তাহলে? উল্টো দিকে সোফাটাতে শুভজিতের হাস্যোজ্জ্বল মুখটা দেখে আপনি ঋদ্ধির মুখ থেকে একটা কথাই বেরিয়ে এলো। তুই এখানে এখন? কেন আসতে পারি না? না, আসতেই পারিস, কিন্তু একবারের জন্যও তো বলিসনি যে তুই এখানে আসবি। ধরে নে সারপ্রাইজ। আচ্ছা, হয়েছে হয়েছে। ছেলেটা এতদিন পর এসেছে, কোথায় একটু খাতির যত্ন করব তা না, তুই একা তো প্রশ্ন করছিস। চুপচাপ বস তো আমাদের পাশে এসে। দেখুন না মনি, আপনাদের মেয়ে সবসময় এরকম প্রশ্ন বানায় জর্জরিত করতে থাকে আমাকে, যেন মনে হয় হাইকোর্টের উকিল এসে দাঁড়িয়েছে আমার সামনে। হ্যাঁ, সে কি আর জানি না আমরা, তবে মাঝে মধ্যে প্রশ্ন করা ভালো। আর এরকম এত প্রশ্ন তো মানুষ নিজের লোকেদেরকেই করে, তাই না? এরপর আরও কিছু কথাবার্তা এগোচ্ছিল ওদের তিনজনের মধ্যে, তবে এত কিছুর মাঝে ঋদ্ধি একটু চুপচাপই ছিল। আজকে জিতের কথাগুলো একটু যেন অন্যরকম মনে হচ্ছিল ঋদ্ধির কাছে। আর তার থেকেও অবাক হচ্ছে জিত, যে এর এভাবে কাউকে কিছু না বলে হঠাৎ করে এখানে চলে আসাটা দেখে। ওর মনি আর মেশুর সঙ্গে যেভাবে হেসে খেলে কথা বলছে, তাতে এটা স্পষ্ট যে ও ওনাদের সঙ্গেই কথা বলতে এসেছে। কিন্তু এমন কী কথা থাকতে পারে? আপন মনে এসব কথাই ভাবছিল ঋদ্ধি। ঘোর কাটল ওর মনির কথায়। উনি ঋদ্ধিকে সঙ্গে নিয়ে রান্নাঘরে যেতে চাইলেন জিতের জন্য জলখাবারের ব্যবস্থা করবে বলে। কথাটা শুনে ঋদ্ধিও মাথা নাড়িয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। হাতে লুচিটা বেলতে বেলতে ঋদ্ধিকে উদ্দেশ্য করে ওর মনই একটা কথা বলেই ফেলল। জানিস তো ঋদ্ধি, জিৎ ছেলেটা কিন্তু সত্যিই খুব ভালো রে। কি সুন্দর ব্যবহার, কত সহজেই সবার সঙ্গে মিশে যায়। আর তুই ওর সঙ্গে খুব ভালো থাকবি। আমার সঙ্গে মিলিয়ে নিস তুই কথাটা। মনির বলা শেষের কথা দুটোর মানে বুঝতে না পেরে মনিকে প্রশ্ন করতে যাবে, তার আগেই ওর মনি কি একটা কাজে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। মনি কি বলে গেল এটা? জিতের সঙ্গে আমি ভালো থাকবো মানে? ঋদ্ধি, তুই একটু লুচিগুলো ভেজে নে, তোর মেশোকে খাওয়ার আগে ওষুধটা দিতে ভুলে গেছি রে আমি। আর উনিও গল্পের চক্করে ওষুধের নামই তোলেনি। সত্যি কি যে করি না আমি এই মানুষটাকে নিয়ে। নিজের মনেই কথাগুলো বলে ঘরের দিকে এগিয়ে গেলেন। তবে মনির কথাটা শুনে আপাতত সমস্ত ভাবনা চিন্তাকে দূরে সরিয়ে রেখে রান্নার দিকে কনসেন্ট্রেশন করল ঋদ্ধি। ব্রেকফাস্ট টেবিলেও জিতের সাথে খুব বেশি কথা হয়নি ঋদ্ধির। আজকে যেন ছেলেটা ইচ্ছে করে ঋদ্ধির সঙ্গে আলাদা করে বেশি কথা বলতে চাইছে না। ব্যাপারটা নিয়ে ঋদ্ধির একটু খটকা লাগলেও কিছু বলে হয়ে ওঠা হলো না তখনকার মতো। দুপুরে খাওয়ার পরে কখনোই ঘুমের অভ্যাসটা নেই ঋদ্ধির। বই পড়তে বেশ ভালোবাসে, তাই দুপুরে সেই সময়টাতে ফাঁকা থাকে। আর সেই অবসর সময়টুকুর জন্য বইয়ের সঙ্গে সখ্যতাও। আজও সেই নিয়মের ব্যতিক্রম ঘটেনি। আসতে পারি? আরে মনি, তুমি এসো এসো। আমার ঘরে আসার জন্য আমার পারমিশন নিচ্ছ নাকি তুমি? না না, ভাবলাম যে ঘুমোলে কিনা তাই। না, এই বইটা নিয়ে না একটু নাড়াচাড়া করছিলাম। তুমি বসো তো। জানিস তো ঋদ্ধি, আমি না আজ খুব খুশি হয়েছি। আমি ভগবানের কাছে কত প্রার্থনা করেছি এই দিনটার জন্য। এতদিন পর তুই কাউকে খুঁজে পেয়েছিস যে কিনা তোকে সুখী রাখতে পারবে।
খবরটা জানার পর থেকে আমার যে কী আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। ভগবান এতদিন পর মুখ তুলে চেয়েছেন তোর দিকে, এবার থেকে দেখবি সব ভালো হবে। শুভজিৎ বলে ছেলেটা না সত্যিই খুব ভদ্র রে, কত সুন্দর মার্জিতভাবে তোদের বিয়ের প্রস্তাবটা দিল। এও বললো যে সামনের সপ্তাহে ওর বাবা মা আসবে আমাদের বাড়িতে তোদের বিয়েটা নিয়ে কথা বলতে। বিয়ে? বিয়ে মানে? ও মা, মেয়ের কথা শোনো, বিয়ে মানে আবার কি হয় রে? মনে মনে তো খুব ভালোবাসে শুভজিৎকে, মুখে বলতে এখনও লজ্জা পাওয়া হচ্ছে। শোন, আমার সামনে না এটা নিয়ে আর লজ্জা দেখি লাভ নেই। আমি সব জানি, শুভজিৎ আমাদেরকে সবটা বলেছে তোদের বন্ধুত্বের ব্যাপারে। তোদের চার হাতটা এক করতে পারলে না তবেই আমার শান্তি। আচ্ছা শোন, তুই তাহলে বরং বই পড়, আমিও ঘরে যাই, দেখি ঘুম আসে নাকি। ঘুম তো আসছিল না, তাই একটু গল্প করতে এলাম তোর সঙ্গে। মনি চলে যেতেই বসা থেকে উঠে দাঁড়ালো ঋদ্ধি। ওর চারদিকটা কেমন যেন স্থির হয়ে গেছে। মনির বলা কথাগুলো এইমাত্র নিজের কানে শুনলেও কিছুতেই বিশ্বাস হতে চাইছে না। জিৎ এখানে বিয়ের কথা বলতে এসেছিল, কিন্তু কেন? কথাটা ভেবেই ফোনটা হাতে নিল ঋদ্ধি। জিতের নাম্বারে কল করলো, দুবার রিং হতেই তৃতীয়বারের বার ফোনটা রিসিভ হলো। আমি জানতাম তুই ফোনটা করবি, ইনফ্যাক্ট আমি তো তোর ফোনটারই অপেক্ষায় ছিলাম। এই শহরটা সত্যিই মনে হয় মন কেমনের গল্পে পরিপূর্ণ, অন্তত ঋদ্ধির জন্য তো বটেই। না হলে যে হিসেব নিকেশ ও নিজের জীবনকে সাজিয়ে তোলে, সেই হিসেবগুলো সব কেন পাল্টে যায়, উল্টে পাল্টে একেবারে একাকার হয়ে যায়, আর এমনভাবেই বদলে যায় যাকে কিনা আর মেলানো যায় না নিজের বর্তমান জীবনের সঙ্গে। এমনটা কেন হয়? ফোনের অপর প্রান্তে মানুষটার কথাগুলোর সঙ্গে নিজের প্রিয় বন্ধুটাকে কিছুতেই মেলাতে পারছে না ঋদ্ধি। কি সুন্দর স্বতঃস্ফূর্তভাবে কথাগুলো বলে গেল। আমার মনের কথা, আমার ইচ্ছা অনিচ্ছার কথা তো একবারের জন্য জিজ্ঞেস করলো না। নিজের ইচ্ছেটাকে, নিজের চাওয়াটা আমার উপর চাপিয়ে দিচ্ছ। ঋদ্ধি, আমি জানি তুই হয়তো এই কাজটার জন্য আমার ওপর রেগে আছিস। তুই হয়তো এটাই ভাবছিস যে এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে আমি তোর সাথে একটা বারের জন্য কেন কথা বললাম না। হয়তো আমার মনে কথাটা সবার প্রথমে তোকেই জানানোর কথা ছিল, কিন্তু জানাতে পারিনি। বলতে পারিস জানানোটা সম্ভব ছিল না আমার পক্ষে, তাই এটাই একমাত্র উপায় বলে মনে হলো আমার কাছে। আর সত্যি বলতে কি, তোর ওপর এটুকু জোর তো আমাকে করতেই হতো, তাহলে তুই নিজের জীবন দিয়ে এটুকু তো ভাবতিস না। তাই বলে তুই এভাবে বিয়ের প্রস্তাব নিয়ে এলি? তোর একবারও মনে হলো না যে তুই ভুল করছিস? না, আমি কোনো ভুল করছি না, উল্টে আমি যদি এখনো চুপ করে থাকতাম সেটা সব থেকে বড় ভুল হতো। নিজের ভালোবাসার মানুষটাকে আমি এভাবে মাঝ রাস্তায় একা ফেলে রেখে যেতে পারবো না। পারবো না দিনের পর দিন তোকে কষ্ট পেতে দেখতে। আমি তোকে ভালোবাসি ঋদ্ধি, নিজের থেকেও বেশি আমি তোকে ভালোবাসি। তোর আমার প্রতি বন্ধুত্বের গভীরতা যতটা, তার থেকে অনেকটা বেশি আমি তোকে ভালোবাসি। আমি জানি এই কথাগুলো শুনে তুই হয়তো খুব অবাক হচ্ছিস। অবশ্য অবাক হওয়ারই কথা। আমার মনের একান্ত এই উপলব্ধিগুলো শুধুই আবার। আমি এও জানি যে তুই আমায় ভালোবাসিস না, কোনোদিনও ভালোবাসিস নি, হয়তো কোনোদিনও আমি তোর ভালোবাসাটাও পাবো না। কিন্তু বিশ্বাস কর, আমি না এই একতরফা ভালোবাসাতেই সুখী। আর সেটা আজ থেকে নয়, যেদিন তোর সাথে আমার প্রথম আলাপ তখন থেকে। কলেজের পাশের সিটে বসা মেয়েটা কবে যে আমার মনের ঘরে নিজস্ব দক্ষতার জায়গা করে নিল সেটা বলতে পারবো না। নিজের মনের সূক্ষ্ম অনুভূতিগুলোকে সাজিয়ে ভেবেছিলাম যে তোকে মনের কথাগুলো সব বলে দেবো, কিন্তু দেখ, তার আগে জানতে পারি যে তোর মনেও একজন স্পেশাল মানুষ রয়েছে, যেটা আমি নই, অন্য কেউ। খুব কষ্ট হয়েছিল, ভেঙে চুরে গিয়েছিলাম একদম ভেতর থেকে, কিন্তু তারপরেও তোকে বলতে পারিনি। তখন ভেবেছিলাম আমার ভালোবাসাকে ভালো থাকতে দেখেই তো আমি ভালো থাকবো, নাই বা হলো সেই আমার, অন্য কারোর পাশেই না হয় তার হাসি মুখটা দেখবো। কিন্তু দেখ, তুই তো ভালো থাকলি না, আমি ভালো রাখতে পারলাম না, এতগুলো বছর ঘুরে গেল, আজকের দিনে দাঁড়িয়েও কি তুই ভালো আছিস? ভালো নেই ঋদ্ধি। আর একটা খুব সত্যি জানিস তো, তোর অতীত তোকে শুধুই কষ্ট দেবে, প্রতি মুহূর্তে যন্ত্রণা দেবে, কিন্তু আমি তোকে যে আর কষ্ট পেতে দেব না, একটা অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে দেব না। তাই এবার অন্তত তোর হাতটা শক্ত করে আমায় ধরতেই হবে। এতদিন ভেবেছিলাম বন্ধু হয়ে সবসময় পাশে থাকা যায়, কিন্তু আজ মনে হচ্ছে কিছু কিছু সময় একটা পরিপক্ত ভিত দরকার হয় সম্পর্কে। সেটার জন্যই আজকের এই সিদ্ধান্ত। ফোনের অপর প্রান্ত থেকে জিতের কথাগুলো শুনে কেমন যেন স্তব্ধ হয়ে গেল ঋদ্ধি। জিৎ এগুলো কি বলে গেল? ও আমায় ভালোবাসে, কিন্তু আমি তো কোনোদিন বুঝতেও পারিনি। এই এতগুলো বছরে ওকে এত কাছ থেকে আমি চিনেছি, আমার সমস্ত বিপদের সমস্ত দরকারে ওকে আমি আমার পাশে পেয়েছি।
আমি এটা জানতাম এই পৃথিবীতে জিতের মতো শুভাকাঙ্ক্ষী আমার জীবনে খুবই কম আছে, কিন্তু এত কিছুর পরও তোর মনের এই কথাগুলো আজ পর্যন্ত করতে পারিনি আমি। ঋদ্ধিকে চুপ থাকতে দেখে জিৎ আবার নিজে থেকেই বলল, আমি জানি তুই হয়তো খুব অবাক হচ্ছিস, প্রবলেম নেই, সময় নে তুই। আমি আমার সিদ্ধান্তটা তোকে জানিয়ে দিয়েছি, আশা করি তুই আর অতীতকে আঁকড়ে ধরতে চাইবি না, নিজের কোনটাতে ভালো থাকবি, হ্যাপি থাকবি, সেটা বুঝেই যা সিদ্ধান্ত নেওয়া নিবি। আমি এখন ফোনটা রাখি, পরে কথা হবে। ফোনটা রাখতে সামান্য ঢলে উঠল ঋদ্ধি। পাশের টেবিলে রাখা জলের গ্লাসটা থেকে জলটা খেলো, তারপর চুপচাপ বিছানার উপর গিয়ে বসলো। মাথাটা বড্ড ধরেছে, একটু ঘুমের দরকার হয়তো। শান্তভাবে বালিশে মাথা রেখে ধীরে ধীরে চোখের পাতা দুটো বন্ধ করার চেষ্টা করলো মেয়েটা। সন্ধে করিয়ে রাত হয়েছে বেশ অনেকটাই, ঘড়ির কাঁটা 8-এর ঘর পেরিয়ে গেছে। ঋদ্ধির ঘরটা এখন অন্ধকার। সেই যে বিকালবেলাটায় চোখটা ধরে এসেছিল, তারপর আর ঘুমটা ভাঙেনি। হঠাৎ করে এই দরজা ধাক্কানোটার শব্দে ঘুমটা ভেঙে গেল মেয়েটার। লাইটটা জ্বালিয়ে দরজাটা খুলতেই একটু অবাক হলো মেয়েটা। ওর সামনে তিন্নি দাঁড়িয়ে। তুই এখন? ঘুম জানানো গলায় তিন্নিকে উদ্দেশ্য করে প্রশ্নটা করল ঋদ্ধি। আর কি করি বল, তুই তো আর আমার খোঁজ নিচ্ছিস না, তাই আমাকেই চলে আসতে হলো। কখন এসেছি জানিস, মনি বলল যে তুই ঘুমোচ্ছিস, তাই আর বিরক্ত করলাম না, কিন্তু এবারে বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে, তাই ডাকতে চলে এলাম। আমার কাণ্ডটা দেখেছিস, কখন ঘুমিয়েছি, এই সময় আমি গান প্র্যাকটিস করি, কত কাজ থাকে আমার, আর এখানে এসে সব নিয়ম একেবারে এলোমেলো হয়ে যাচ্ছে। জীবনটাই তো এলোমেলো হয়ে যাচ্ছে, আর নিয়ম। শেষের কথা দুটো একটু ধীর গলায় নিজেই বলল ঋদ্ধি। ঋদ্ধি যে খুব ডিস্টার্ব সেটা ওর মুখ চোখ দেখে বেশ বুঝতে পারছে তিনি। অবশ্য ডিস্টার্ব হওয়ারই কথা। মনির মুখ থেকে খবরটা শুনে ও নিজেরই কেমন সব গলেই যাচ্ছে। যেখানে ঋদ্ধি এই পুরো ঘটনাটার শিকার, ও সামলে থাকবেই বা কী করে। একটা দীর্ঘশ্বাস ফেলে ঋদ্ধির দিকে তাকালো তিনি। চলো একটা জায়গায় যাব, তোর মন একদম ভালো হয়ে যাবে। এখন কোথায় যাব? উফ, প্রশ্ন করার অভ্যাসটা না তোর এখনও গেল না, তাই না? আচ্ছা, প্রশ্ন যখন করেছিস তখন উত্তরটা আমি দিচ্ছি। আমরা এখন ফুচকা খেতে যাব। আসার সময় মোড়ের মাথায় একটা ফুচকার দোকান দেখে আসলাম, ওটাতেই যাব। তিন্নি, এটা কি ছেলে মানুষই হচ্ছে শুনি, এত রাতে এখন ফুচকা খেতে যাব? গল্পটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।